আজকের টপিক নিউমেরিক্যাল অ্যানালিসিসের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের আমার এটা 2 নম্বর ভিডিও পার্ট 2। আমি এর আগে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ট্র্যাপিজয়েডাল রুল এবং সেই রিলেটেড কোশ্চেন এবং কনসেপ্টের জায়গাগুলো ক্লিয়ার করেছি। আজকে আমি সিমসন 1/3 ফর্মুলা এটা ডিটেলস বলবো এবং এখান থেকে যে টাইপের এমসিকিউগুলো হয় এসএলএসটি ম্যাথামেটিক্সে বা হতে পারে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করবো। ঠিক আছে, তো শুরু করা যাক। তা ফার্স্টে আমরা একইভাবে আমরা কি জানি যে একটা ফাংশন আমরা ডেফিনাইট একটা ইন্টিগ্রাল আমরা কনসিডার করে নিই। ঠিক আছে, তাহলে আমি একটু জাস্ট বলি, লেট আস আমরা কনসিডার একটা ডেফিনাইট ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স। এগুলো আগেও বলেছি, আমি ডেফিনাইট এগুলো লিখছি না। ডেফিনাইট ইন্টিগ্রাল হোয়ার এ আর বি আর ফাইনাইট, হোয়ার এ বি ফাইনাইট। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রাল হলে এগুলো ইন জেনারেল কী হয়, ফাইনাইট হয়, এবং ইমপ্রপার ইন্টিগ্রাল হয়ে গেলে এগুলি ফাইনাইট থাকে না। তাহলে আমরা কী করেছি, এ বি ইন্টারভ্যালটাকে আবার এন নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যালে ডিভাইড করে দিই। সে এইচ ইকুয়াল টু বি মাইনাস এইচ ইকুয়াল টু কি বি মাইনাস এ বাই এন পাই। ওগুলো জাস্ট একটু লিখে দিই, বেশ। তারপর ওই পয়েন্টগুলো একইভাবে চলে আসে যে আমরা আলটিমেট যে ইন্টিগ্রেশনটা লিখি এ টু বি এফ এক্স ডিএক্স, এটা চলে যায় আমাদের এক্স জিরো টু এক্স জিরো প্লাস এনএইচ এফ এক্স ডিএক্স। সিমিলারলি আমরা আগে যেভাবে আমরা ট্র্যাপিজয়েডাল রুল দেখিয়েছি, সেম প্রসিডিউর এখানে অ্যাপ্লাই করা যাবে। সেম সব কিছুই একবার সেম প্রসিডিউর অ্যাপ্লাই করা যাবে। আর এখানে একটা নোটবুকের কথা বলি, মানে এইগুলোই সাধারণত এমসিকিউ দেয়। যে জায়গাগুলো আমি নোটবুকে লিখছি এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। বলছে এই যে সিমসন 1/3 যে ফর্মুলাটা, হ্যাঁ, এগুলো সেই ইকুইডিস্টেন্স ইন্টারভ্যালের জন্য হয়। প্রত্যেকটা ইন্টারভ্যাল কিন্তু ইকুইডিস্টেন্স, মানে সমদূরত্বে আমাদের ইন্টারভ্যালগুলো থাকবে। আর মেন বিষয়টা যেটা হচ্ছে যে সিমসন 1/3 রুল বা ফর্মুলা কি, এটা ইজ এ 3 পয়েন্ট কোয়াড্রেচার। ঠিক আছে, এটা 3 পয়েন্ট কোয়াড্রেচার ফর্মুলা। দ্যাট ইজ, যদি 3 পয়েন্ট হয় তাহলে এনের ভ্যালু কত হবে, 2। ঠিক আছে, 3 পয়েন্ট কোয়াড্রেচার আর নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ডিস্টেন্স অফ সাব ইন্টারভ্যালে এখানে ডিভাইড করা হয়। তাহলে সিমসন 1/3 রুলের এটা হচ্ছে কি বলবো, 3 পয়েন্ট কোয়াড্রেচার ফর্মুলা। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে 3 পয়েন্ট কোয়াড্রেচার ফর্মুলা, দ্যাট ইজ এনের ভ্যালু এখানে 2। আমি এবার ফর্মুলাতে চলে যাচ্ছি। ফর্মুলাটা যেটা আসবে সেটা হচ্ছে, আমরা নর্মাল যে ইন্টিগ্রেশনটা বলছি সেটা হবে h/3। এই যে 1/3 বলে 3টা এইভাবে মনে রাখতে হবে, h/3। নামগুলো কিন্তু এইভাবেই এসেছে। হ্যাঁ, 1/3 কেন বলবে, তাহলে 1/3 আছে, y0 প্লাস 4y1 প্লাস y2। মানে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে h/3 ইকুয়াল টু, ফার্স্ট অ্যান্ড 2 পয়েন্টের জন্য করছি n ইকুয়াল টু 2, এই 3 পয়েন্টের জন্য করছি এই যে y0 y1 y2 তিনটে ভ্যালু আছে। ঠিক আছে, তার মানে n এর ভ্যালু এখানে 2 হচ্ছে। আর এটাকে সাজিয়ে নিলে y0 প্লাস y2, মানে এখানে তো ফার্স্ট টার্ম এটা, সেকেন্ড লাস্ট টার্ম এটা, আর মিডিল টার্মটা হচ্ছে 4 ইন্টু y1। ঠিক আছে, তাহলে এটা হলো নর্মাল যেটা সিম্পল টাইপ। এবার এরই কম্পোজিট টাইপের যে ফর্মুলাটা হবে, আরেকটা এখানে বলতে হবে আমরা ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যালে ডিভাইড করবো। ঠিক আছে, এখানে একটা নোটবুক হচ্ছে, তাহলে 3টে যদি পয়েন্ট হয়, সরি 0.3, মানে x0 x1 x2। ঠিক আছে, তাহলে ইন্টারভ্যাল কটা হচ্ছে, দুটো। তাহলে পয়েন্ট যদি 3টে হয়, ইন্টারভ্যাল দুটো, মানে ইভেন নাম্বার অফ, অ্যাকচুয়ালি যদি আমরা কনসিডার সবসময় কী করবো, ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল। এখানে এটা মনে রাখতে হবে যে সিমসন 1/3 রুলে তাহলে এটার ক্ষেত্রে 2 নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যাল হলো। তাহলে যদি আমরা n নাম্বার অফ ইভেন মানে সাব ইন্টারভ্যাল করি, সেখানে কী হবে, ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল হবে। ঠিক আছে, ইভেন নাম্বার অফ সাব ইন্টারভ্যাল, এগুলো মনে রাখতে হবে। এবার আমি কম্পোজিট রুল যেটা সিমসন 1/3 সেটা লিখছি। একইভাবে হবে, আমরা সেটা এখানে দেখাবো যে কীভাবে ফর্মুলাটা আসে। এই h/3 হবে। এবার n নাম্বার অফ সাব ইন্টারভ্যালে যখন ডিভাইড করবো তখন কী হয়ে যাবে, ফার্স্ট টার্ম হচ্ছে y0 আর লাস্ট টার্ম, এই যে বলছি ফার্স্ট টার্ম লাস্ট, তাহলে এখানে ফার্স্ট টার্ম লাস্ট হলে এখানেও তাই হবে yn। ঠিক আছে, দিয়ে প্লাস আমরা 2 দেবো। 2 দেওয়ার পর কী হবে, 2 দেওয়ার পর হবে y2 প্লাস y4, মানে 2 ইন্টু ইভেন্টগুলো আছে। হ্যাঁ, 2 ইন্টু ইভেন্ট টার্মগুলো থাকবে y4 ডট করে আমাদের yn-4 প্লাস
ওয়াই এন মাইনাস টু, এটা একটা হবে। তারপরে আবার কী হবে, 4 ইন্টু অডগুলো হবে y1 প্লাস y3 প্লাস ডট করে ওয়াই এন মাইনাস থ্রি প্লাস ওয়াই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের সিমসন 1/3 কম্পোজিট ফর্মুলা। এবার এখানে এই নাম্বার অফ সাব ইন্টারভ্যাল মানে এনের ভ্যালু এখানে তো 2, ঠিক আছে, ইভেন, সেক্ষেত্রে এখানেও ইভেন হবে। এবার তাহলে এখানে যে ফর্মটা হবে এনের ভ্যালুটা কী হবে, 2 ইন্টু কে টাইপের, ঠিক আছে। তার মানে এখানে কে এর ভ্যালু কোথা থেকে কোথায় থাকবে, আমাদের 1 থেকে স্টার্ট হবে, ঠিক আছে। তার মানে কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এবার এখানকার আমরা কি পড়বো, তাহলে এখানে আরেকটা ডিগ্রি অফ প্রিসিশন হয়। ডিগ্রি অফ প্রিসিশন সিম 1/3 রুলে এখানে কত হয় আমরা জানি, 3 হয়। তাহলে ডিগ্রি অফ প্রিসিশন 3, তাহলে নোটবুকে লিখে দিচ্ছি ডিগ্রি অফ প্রিসিশন। ডিগ্রি অফ প্রিসিশন এখানে 3 হবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা এরর টার্মটা আমরা দেখবো কীভাবে আসে। এবার 2 ইন্টারভ্যালের জন্য আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এরর ইন সিমসন 1/3 রুল, এরর ইন সিমসন 1/3 রুল বা ফর্মুলা আমরা যাই বলি, বেশ। তাহলে এখানে এররটা কী হবে, 2 ইন্টারভ্যালের জন্য, ঠিক আছে। আমি এখানে লিখে দিই মানে 2 ইন্টারভ্যাল এনের জন্য, এন ইকুয়াল 2 এর জন্য, তার মানে 2 ইন্টারভ্যাল। তাহলে 2 ইন্টারভ্যালের জন্য ফর্মুলাটা কী আসবে আমাদের, এররটা দিস ইকুয়াল টু মাইনাস h⁵ এফ ডবল ড্যাশ, আমরা এখানে একটা পয়েন্ট যাই নেব, ঠিক আছে। এটা ডবল ডেরিভেটিভ, ঠিক আছে, এই সরি এটা 4th ডেরিভেটিভ হবে, ট্র্যাপিজয়েডের ডবল ডেরিভেটিভ হয়। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কী পাবো, এইচ মানে কি জানি বি মাইনাস এ বাই এন, আবার এখানে এনের মান কত 2, তাহলে এর পাওয়ারে হবে 5, আর 2 এর জন্য একটা নিচে 2⁵ আসবে, আর 90 তো অলরেডি আছে। দিস ইকুয়াল টু এফ ড্যাশ, এফ 4 নম্বর ডেরিভেটিভ যায়, 4th ডেরিভেটিভ যায়, এবার যাইটা আমরা জানি কী হয় এ টু বি, ঠিক আছে। আর এ মানে কত x0, আর বি মানে এখানে এক্স, আমরা কী বলবো 2 বলবো, 2 ইন্টারভ্যালের জন্য নিয়েছি যেহেতু। বেশ, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, বি মাইনাস এ টু দি পাওয়ার 5 বাই 90 ইন্টু 2⁵ মানে 32, এটা মাইনাস হবে, এফ 4 নম্বর ডেরিভেটিভ যায়, এগুলো আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। বেশ, এবার আমরা চলে যাব এরর ইন কম্পোজিট সিমসন ফর্মুলা। এরর ইন কম্পোজিট সিমসন ফর্মুলা। তাহলে সেটা কি হবে, সেটা হবে মাইনাস এন ইন্টু h⁵ বাই 2 ইন্টু 90, এফ 4 নম্বর ডেরিভেটিভ মানে 4th ডেরিভেটিভ যায়, ঠিক আছে। এবার এখানে আমাদের এই মাল্টিপ্লিকেশানে করে দেবো, তাহলে এন ইন্টু h⁵ বাই 180, এখানে মাইনাস হবে। আর এররগুলোতে সবসময় একটা নেগেটিভ টার্ম থাকবে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। হায়ার এফ ডবল ড্যাশ এই 4 নম্বর ডেরিভেটিভ যায়, যাইটা কোথা থেকে আছে বি টু এ, ঠিক আছে। আর এইচ মানে তো আমরা জানি বি মাইনাস এ বাই এন। তাহলে এই গেল আমাদের এখানে এরর টার্মের ফর্মুলা। এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান আছে, হ্যাঁ, এই 4 নম্বর ডেরিভেটিভের একটা কাজ আছে। এবার আমি এই জিওমেট্রিক্যাল যে মিনিং সেটা আমি বলবো। তাহলে জিওমেট্রিক্যাল এইভাবে না পড়লে কিন্তু মনে থাকবে না কিছু। জিওমেট্রিক্যাল আজকে হয়তো মনে থাকবে, ফর্মুলা মুখস্থ কালাবা ভুলে যাবে, আর এগুলোতে কোনো শর্ট ট্রিক্স খুব একটা কাজ করে না। কনসেপ্টের কোশ্চেন মানে কনসেপ্ট থাকলে কিন্তু ইন্টারপ্রিটেশন সিমসন 1/3 ফর্মুলা, এটা আমরা গ্রাফিক্যালি বুঝবো যে এর মিনিংটা কি আসছে আলটিমেট। বলছে ফর 3
3 point Simpson 1/3 rule. The curve y equal to fx. আমি গ্রাফটা আগে ড্র করি, তাহলে বোঝাতে অসুবিধা হবে। বেশ, x অক্ষ y অক্ষ। এবার আমরা একটা প্যারাবোলিক শেপ নেব, হ্যাঁ, কারণ সিমসন 1/3 রুলে আমাদের এরকম একটা প্যারাবোলিক শেপ লাগবে, মানে এটাকে প্যারাবোলিক টাইপেরই বলা হয়। এত ডিস্টার্ব হয়। মোটামুটি একটা হলো। এবার আমরা আচ্ছা, এই যে আমরা y ইকুয়াল টু fx নিলাম, হ্যাঁ, এটাকে একটা প্যারাবোলিক কার্ভে আমরা রিপ্লেস করে দেবো থ্রু পয়েন্ট। এই পয়েন্টগুলো আমি বলছি, কালকে চেঞ্জ করবে। আর একটা জায়গা আমি এরকম জায়গা নিচ্ছি, বেশ। এবার আমাদের যে পয়েন্টগুলো হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে পি x0 y0, তাহলে এখানটা হচ্ছে x0, আর এটা অরিজিন, এটা হচ্ছে x2। আমি 2 এর জন্য দুটো পয়েন্টের জন্য লিখছি, x2 ইকুয়াল টু বি আর x0 ইকুয়াল টু এ। তাহলে এদের মধ্যে আমরা একটা পয়েন্ট পাবো কত, x1, ঠিক আছে, x1 একটা পয়েন্ট আমরা পাবো। তাহলে এই পয়েন্ট থেকে এটা আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আচ্ছা, এবার এই পয়েন্টটা কী হবে, এই পয়েন্টটা হবে পি x1 y1, আর এটা হবে কত, পি x2 y2, ঠিক আছে। এই গেল মূল বিষয়বস্তু। এবার এই জায়গাটা আমি লিখি, বলছি লেট ফর দ্য 3 পয়েন্ট সিমসন 1/3 রুল দ্য কার্ভ y ইকুয়াল টু fx, ঠিক আছে, ইজ রিপ্লেসড বাই is replaced by a parabola, ঠিক আছে, যেটা কি বলছে, থ্রু p0, এটা নাম ধরো p0, এটা p1, এটা p2, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো দিয়ে পাস করছে p0, p1 আর p2, এই তিনটে পয়েন্ট দিয়ে আমাদের প্যারাবোলাটা এইভাবে পাস করছে, মানে এই পয়েন্টগুলোকে আমরা প্যারাবোলার উপর নিয়েছি, হ্যাঁ। তাহলে এরিয়াটা কি হচ্ছে, দেন the area bounded by the curve y equal to fx approximated, in general এগুলো তো সব এরিয়াটাই বার করা হয়, by the excess, ঠিক আছে, by the area approximated by the area bounded by the parabola taken আমরা যে পয়েন্টগুলো নিলাম, এক্স ইকুয়াল টু একটা পয়েন্ট নিয়েছি x0, আর একটা কি নিয়েছি x ইকুয়াল টু x2। এই যে আমরা এইটা ঠিক আছে, এই দুটো পয়েন্ট দ্বারা বাউন্ড হচ্ছে, আর এই প্যারাবোলার যে পয়েন্টগুলো আছে, ঠিক আছে, কার্ভের যে এই অংশটুকু। এবার ফর কম্পোজিট রুল অন ইভেন ইন্টারভ্যাল in each pair
in each pair of successive interval তাহলে আমরা এখানে ফার্স্টে আমরা যে কার্ভটা নিয়েছি সেটা হচ্ছে একটা প্যারাবোলা, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলো আমরা জয়েন করবো, ঠিক আছে। তাহলে জয়েন যদি করি তাহলে এরকম একটা আমাদের কার্ভ আমরা পাবো, ঠিক আছে। তাহলে এইভাবে জয়েন করলাম, স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, মানে এইভাবে একটা কার্ভ আসবে, তারপরে এইভাবে গিয়ে আবার এই হলো, দিয়ে এইভাবে গিয়ে আবার এরকম চলে যাবে। এই কার্ভটা হচ্ছে y ইকুয়াল টু fx। তার মানে আমাদের এই অংশটুকু নিতে হবে, হ্যাঁ, আর এই দিকে এই অংশগুলো নিতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল বাউন্ডেড বাই দ্য কার্ভ y ইকুয়াল টু fx, আর এতে প্যারাবোলা আর এই পয়েন্ট দুটো, ঠিক আছে। এবার কম্পোজিটের জন্য কিন্তু সেই একই রুল, হ্যাঁ, পেয়ার অফ সাকসেসিভ ইন্টারভাল, উই ফলো দ্য সেম প্রসেস, উই ফলো দ্য সেম প্রসেস। তাহলে আমরা আলটিমেট কী করলাম, যে একটা প্যারাবোলা নিলাম, ঠিক আছে, মানে y ইকুয়াল টু fx ইজ রিপ্লেস বাই প্যারাবোলা থ্রু p0 p1 এই পয়েন্টগুলো দিয়ে পাস করলো, আর এই কার্ভটা y ইকুয়াল টু fx যে পয়েন্টে কাট করলো তাদের দ্বারা যে এই ইন্টারভ্যালের মধ্যে যে অংশটুকু বাউন্ডেড হচ্ছে, ঠিক আছে, সেই অংশটুকু আমাদের এরিয়াটা এই ট্র্যাপিজিয়াল রুল থেকে, এই সিম্পসন ওয়ান থার্ড রুল থেকে আমরা ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ডিগ্রি অফ প্রিসিশনটা আমি একটু ক্লিয়ার করে বলি, কিন্তু এই জায়গাটা সবার নলেজ নেই, আমি যতদূর জানি। এখানে এই জায়গাটা মানে দেখলেই তোমরা বুঝতে পারবে, DGR ডিগ্রি অফ প্রিসিশন। আচ্ছা, প্রিসিশন, ডিগ্রি অফ প্রিসিশন আর ডিগ্রি অফ অ্যাকুরেসি, হ্যাঁ, একই জিনিস, ঠিক আছে। কোনো জায়গায় ডিগ্রি অফ অ্যাকুরেসিও থাকতে পারে, তা ভাবে যাওয়ার কিছু নেই, ব্যাপারটা একই, ডিগ্রি অফ প্রিসিশন, ডিগ্রি অফ অ্যাকুরেসি। তাহলে এগুলো সবই কোয়াড্রেচার ফর্মুলা। বলছে ডিগ্রি অফ প্রিসিশন আমি ফার্স্টে দুটো মেথডের ক্ষেত্রেই আমরা বলবো, সিমসন বলবো, ট্র্যাপিজিয়াল রুলও বলবো। তাহলে বলছি মেকানিক্যাল কোয়াড্রেচার ইজ সেট টু হ্যাভ ডিগ্রি অফ প্রিসিশন, মানে একটা মেকানিক্যাল কোয়াড্রেচার সম্বন্ধে আমি বলেছি আগে, হ্যাঁ, যে এই মেকানিক্যাল কোয়াড্রেচার ফর্মুলা, এই মেকানিক্যাল কোয়াড্রেচার ফর্মুলা ইজ সেট টু হ্যাভ ডিগ্রি। এই মেকানিক্যাল কোয়াড্রেচার ফর্মুলা বলবো না, এটা ফর্মুলা কোনো দরকার নেই। এই মেকানিক্যাল কোয়াড্রেচার is said to have a degree, is said is said to have degree, মানে এই ধরনের যে কোয়াড্রেচারগুলো হয় তাদের কিন্তু ডিগ্রি থাকে, বা ডিগ্রি অফ প্রিসিশন বা অ্যাকুরেসি, ঠিক আছে। এগুলোকে আবার বলা হয় অর্ডার অফ ইন্টিগ্রেশন মেথড, অর্ডার অফ ইন্টিগ্রেশন মেথড, ঠিক আছে, অর্ডার অফ ইন্টিগ্রেশন মেথড। তাহলে সেই ডিগ্রি অফ প্রিসিশনটা আমি সাপোজ ধরে নিলাম সেখানে কে দিই বলি, ঠিক আছে, এটা কি অলওয়েজ পজিটিভ হবে, আর কি ইজ অ্যান ইন্টিজার, ঠিক আছে, গ্রেটার দ্যান 0 ইন্টিজার, তার মানে 1 থেকে স্টার্ট হবে। ইফ ইট ইজ এক্স্যাক্ট, বলছে ইফ ইট ইজ, তাহলে এখান থেকে যদি এমসিকিউ দেয় যে কেটা কি, তাহলে কেটা ইন্টিজার এবং গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এটা এগুলো এমসিকিউ যে মনে রাখতে, শুধু ডিগ্রি অফ প্রিসিশন পড়ে চলে গেলাম 3 হয় 2 হয় তা করতে গেলে কিন্তু হবে না, এগুলো বুঝতে হবে যে আমরা ডিগ্রি অফ প্রিসিশন আমরা কে নিলাম, কেটা পজিটিভ এবং ইজ অ্যান ইন্টিজার। বলছি ইফ ইট ইজ এক্স্যাক্ট, দ্যাট ইজ এক্স্যাক্ট হয়ে যাওয়া মানে কি, যে এররটা আমাদের 0 হবে, দ্যাট ইজ এরর, যদি এক্স্যাক্ট হলে কি এররটা কি আসবে 0, ঠিক আছে, 0 আসবে। ফর এনি আরবিটারি পলিনোমিয়াল, ফর এনি আরবিটারি, এগুলো কিন্তু পলিনোমিয়াল ফাংশন যেগুলো হবে তাদের জন্য, এনি পলিনোমিয়াল আরবিটারি পলিনোমিয়াল, মানে y ইকুয়াল টু fx মানে x স্কয়ার, এই ধরনের যে কার্ভগুলো, এনি পলিনোমিয়াল আরবিটারি পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু k,
of degree less than equal to k. But there is at least one polynomial. But there is at least একটা আমাদের polynomial আমরা পাবো. There is at least one polynomial. কি হবে? যার ডিগ্রিটা কি হবে? অফ ডিগ্রি কে প্লাস ওয়ান, মানে আমাদের ওই ডিগ্রি অফ কে প্লাস পলিনোমিয়াল ডিগ্রি কে প্লাস ওয়ান মানে হচ্ছে ফর হুইচ ইট ইজ। তাহলে আমরা যদি অ্যাটলিস্ট ওয়ান পলিনোমিয়াল পাই যার ডিগ্রিটা কে প্লাস ওয়ান, সেক্ষেত্রে কী হবে? ফর হুইচ ইট ইজ নট এক্স্যাক্ট। ঠিক আছে, তখন নট এক্স্যাক্ট মনে থাকবে। মানে আমি যে বিষয়টা বলতে চাইছি, একটা মেকানিক্যাল কোয়াড্রেচার, এটাকে আমরা কী পাবো? একটা ডিগ্রি পাবো, সেটাকে ডিগ্রি অফ প্রিসিশন থাকে। আবার এটাকে অর্ডার অফ ইন্টিগ্রেশন মেথড বলা হয়। সেটা কে যদি হয় এবং কেটা পজিটিভ ইন্টিজার, বাট ইফ ইট ইজ এক্স্যাক্ট দ্যাট ইজ এরর টার্মটা জিরো। তাহলে এরর টার্ম জিরো হলে তখন এক্স্যাক্ট হয়। ঠিক আছে। আর ফর এনি আরবিটারি পলিনোমিয়াল অফ ডিগ্রি লেসার ইকুয়াল টু কে, লেসার ইকুয়াল টু কে এর জন্য এটা আমাদের কী হয়ে যাবে? এরর টার্ম জিরো হয়ে যাবে। মানে এখানে যে এরর টার্মটা আছে, এই যে এইগুলোর ডেরিভেটিভ করলে আমাদের এই জিরো টার্মটা মানে এক্স্যাক্ট হয়ে যাবে, মানে কি ডেরিভেটিভটা মানে জিরো হয়ে যাবে, তার টোটাল জায়গাটা জিরো চলে আসবে। তাহলে এরর জিরো হয়ে যাবে। বাট দেয়ার ইজ অ্যাটলিস্ট, কিন্তু আমাদের একটা আমরা পলিনোমিয়াল পাবো। হ্যাঁ, কারণ এইগুলো যে ডেরিভেটিভ করতে করতে যখন যাবো, এই চারবার ডেরিভেটিভ করার পর আমাদের জিরো আসবে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এমন একটা ডেরিভেটিভ, মানে এই তিন নম্বর টার্মটা, সেখানে নট ইকুয়াল টু জিরোটা হতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট ওয়ান পলিনোমিয়াল অফ ডিগ্রি কে প্লাস ওয়ান হবে ফর হুইচ ইট ইজ নট এক্স্যাক্ট। ঠিক আছে, মানে ওটা এর টার্মটা জিরো আসবে না। ঠিক আছে, এটা গেল এর ডিটেলসে আলোচনা। এইবার আমরা ট্র্যাপিজয়েডাল রুল আর কম্পোজিট সিম্পসন ওয়ান থার্ড রুলের ডিগ্রি অফ প্রিসিশনটা কী হচ্ছে দেখবো। তাহলে ফর ট্র্যাপিজয়েডাল রুল, তো এই ক্ষেত্রে আমাদের দেখবো, আর এস ওয়ান থার্ড রুলের ডিগ্রি অফ প্রিসিশনটা কী হচ্ছে দেখবো। এটা রিলেটেড টু কি এররের উপর রিলেটেড। হ্যাঁ, এই ডিগ্রি অফ প্রিসিশনটা এররের উপর আমাদের নির্ভর করছে। তাহলে ট্র্যাপিজয়েডাল রুলের এরর আমরা কী দেখেছিলাম? মাইনাস এইচ স্কোয়ার এইচ কিউ বাই 12 এফ ডবল ড্যাশ যায়। ঠিক আছে, যাইটা কোথায়? বি থেকে এর মধ্যে আছে। ঠিক আছে, ইন্টারভ্যালে বেশ। এই ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ প্রিসিশনটা কী হবে? সো ডিগ্রি অফ প্রিসিশন বা অ্যাকুরেসি বা প্রিসিশন। তাহলে আমাদের কি বলতে পারি আমরা? এই যে ডবল ডেরিভেটিভ আছে না, যদি ডবল ডেরিভেটিভ থাকে, মানে এফ ডবল ড্যাশ আছে, তার মানে এফ ডবল ড্যাশ থাকে মানে কি ওই টার্মের কে এর ভ্যালু 2। ঠিক আছে, তাহলে সেখানে এর টার্মটা জিরো হয়ে যাবে ডবল ডেরিভেটিভে। তাহলে সেখানে কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু এখানে কে এফ ডবল ড্যাশ যদি থাকে, আমি শর্টকাট বলছি। হ্যাঁ, শর্টকাটটা হচ্ছে যদি এখানে ডবল ডেরিভেটিভ থাকে, তার মানে কি ডিগ্রি অফ প্রিসিশন 1 হবে। বুঝতে পারলাম? ঠিক আছে, কারণ এখানে 2 থাকলে 1 কমে যাবে। ডবল ডেরিভেটিভ হচ্ছে 2, এভাবে ভাববো, তাহলে ডিগ্রি অফ প্রিসিশন 1 হবে। মানে একটা টার্ম জিরো চলে আসবে। হ্যাঁ, আর একটা জিরো আসবে না, মানে কে এর জন্য জিরো আসবে, মানে এক্সাক্ট হয়ে যাবে, আর কে প্লাস ওয়ানের জন্য নট এক্সাক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিগ্রি অফ প্রিসিশন মানে হচ্ছে আমাদের এরর থাকবে না। তাহলে এরর কখন থাকবে না? যখন আমরা এক্সাক্ট মানে এর থেকে একটা কম অর্ডারে ডেরিভেটিভটা করবো, মানে এই টাইপের, মানে ডবল ডেরিভেটিভ অনেক সময় জিরো চলে আসতে পারে। তাহলে এর থেকে আরেক মানে এক ধাপ পিছিয়ে, মানে ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের নট ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, আর সিম্পসন ওয়ান থার্ড রুলের ক্ষেত্রে কী হবে? আমরা ইয়েটা জানি, এরর ফর্মুলাটা জানলেই কিন্তু এটা হয়ে যাবে। বেশ, এটা এরর টার্ম কী হয়? একটু আগেই দেখলাম, মাইনাস এইচ টু দি পাওয়ার 5 বাই 90, তাহলে এইচ টু দি পাওয়ার 5 বাই 90 এফ ফোর্থ ডেরিভেটিভ যায়, ওই যাইটা সে একইভাবে এইভাবে থাকবে। তাহলে এখানে কি দেখতে পাবো? যে এর আগের টার্মের যে ডেরিভেটিভ সেটা জিরো হতে পারে, মানে থার্ড ডেরিভেটিভ এখানে জিরো হবে। যেখানে জিরো হয়ে যাবে সেটাই তার ডিগ্রি অফ প্রিসিশন, মানে কোনো এরর থাকবে না। সেই জন্য সিম্পসন ওয়ান থার্ডের ডিগ্রি অফ প্রিসিশন কত হবে? 3 হবে, কারণ এর আগের টার্মের ডেরিভেটিভটা জিরো হতে পারে। ঠিক আছে, এবার এটা যদি জিরো হয়ে যায় তাহলে তো আর এরর কিছু থাকছেই না। ঠিক আছে, ডিগ্রি অফ প্রিসিশন 3। তাহলে ডিগ্রি অফ প্রিসিশনটা বলা হলো। আর এখান থেকে ক্লাস 9-10-এর জন্য ডিটেলস দু একটা কোশ্চেন আমি করে দিতে পারলে ভালো হতো। তা কয়েকটা আমি এমসিকিউ টাইপের জায়গা বলে যাই, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ,
আমরা নিউটন কোটস ফর্মুলা, আমি এটা 11-12 জন্য বলছি, হ্যাঁ, নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা। নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা, এগুলোকে এই নিউটন কোটস কোয়াড্রেচার ফর্মুলা হচ্ছে ক্লোজ টাইপ, একটা ওপেন টাইপ হয়, একটা ক্লোজ টাইপ হয়, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে ক্লোজ টাইপ। এখানে আমাদের নাম্বার অফ সাব ইন্টারভ্যাল হবে, ঠিক আছে, n নাম্বার অফ সাব ইন্টারভ্যাল, n নাম্বার অফ সাব ইন্টারভ্যাল, আর পয়েন্ট কথা হবে একটা বেশি হবে, তাহলে n+1 পয়েন্টস, ঠিক আছে, মানে ওই x0 x1 এইভাবে যেগুলো হচ্ছে ইন জেনারেল যেভাবে হচ্ছিল ওটা করে xn। কোর্স ফর্মুলাটা আমরা ইন্টারপোলেশন লাগিয়ে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশনের সাহায্যে আমরা বার করি, হ্যাঁ, মানে নিউটন কোর্সের সঙ্গে আমরা ইন্টারপোলেশনের ল্যাগ্রাঞ্জ যে ইন্টারপোলেশন ফর্মুলাটা আছে, ওইটা এখানে অ্যাপ্লাই করা হয়। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এই নিউটন কোর্স ফর্মুলাটা আমরা পেয়ে যাব। এটা অনেকটা লেন্দি, হ্যাঁ, আমি এটার বিষয়ে খুব একটা এগোতে চাইছি না। এবার এর আমরা ডিগ্রি অফ প্রিসিশন, ঠিক আছে, এই ডিগ্রি অফ প্রিসিশন ইকুয়াল টু n। এবার ডিগ্রি যখন n হবে তখন আমাদের nটা কি নিতে হবে, ইফ n ইজ অড, ঠিক আছে, n এর ভ্যালু যদি আমাদের এই যে n সাব ইন্টারভ্যালে ডিভাইড করছি, মানে 3টে হতে পারে 4টে হতে পারে, তাহলে 3-এর জন্য ডিগ্রি তখন কী হয়ে যাবে, 3ই হবে। আর যদি আমরা ইভেন নাম্বার সাব ইন্টারভ্যাল নিয়ে নিই সেই ক্ষেত্রে আমাদের ডিগ্রিটা বলতে হবে n+1, ডিগ্রি অফ প্রিসিশন n+1 ইফ n ইজ ইভেন। এই জায়গাটা খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। আমাদের নাম্বার অফ সাব ইন্টারভ্যালের সঙ্গে আমাদের এটাকে সেম লিখে দিলে হবে না, এটা দুখানে কন্ডিশন আছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার না বুঝতে পারলে কিন্তু সমস্যা আছে। কোর্স ফর্মুলার ক্ষেত্রে ক্লোজ টাইপ হয়, আর ডিগ্রি অফ প্রিসিশন একবার n হবে যদি nটা অড হয়, যদি আমরা 3টে সাব ইন্টারভ্যাল ডিভাইড করতে পারি বা 5টা, সেখানে আমরা ডাইরেক্ট যেটা থাকবে সেটাই অ্যান্সার ডিগ্রি অফ প্রিসিশন। কিন্তু যদি ইভেন নাম্বার 6টা কি 8টা এইভাবে যদি বলে দেয়, মানে এখানে ইন্টারভ্যাল আমাদের ফিক্স নাই, ঠিক আছে, n এর ভ্যালু আমাদের এখানে ফিক্স নাই, তাহলে ওখানে যেমন ইন্টারভ্যালটা ইভেন নাম্বার অফ ইন্টারভ্যাল ছিল, এখানে কিন্তু ওটা ফিক্স নাই, সেই ক্ষেত্রে ইভেন হলে এক বেড়ে যাবে, মানে 4টে যদি আমরা ইন্টারভ্যালে ডিভাইড করি তাহলে এখানে ডিগ্রি অফ প্রিসিশন কথা হচ্ছে 5 হয়ে যাবে, 4+1 যদি ইভেন, হ্যাঁ, ইভেনের কেসটা এখানে খেয়াল রাখতে হবে বেশ। এবার নিউটন সিম্পসন 1/3 রুল থেকে রুলটা আমরা আবার নিউটন কোটস ফর্মুলা থেকেও প্রমাণ করতে পারি, হ্যাঁ, তো নিউটন কোটস ফর্মুলা থেকেও নিউটন সিম্পসন 1/3 রুলে আসা যায়। এবার এই কোর্সটা যেহেতু বলছি তাহলে কোর্স সাম অফ কোর্স কোফিসিয়েন্টটা বলি, সাম অফ ঠিক আছে, ওখানে কোর্স কোফিসিয়েন্ট আমরা হয় জানি, সাম অফ কোর্স কোফিসিয়েন্ট, সাম অফ কোর্স কোফিসিয়েন্ট, সাম অফ কোর্স কোফিসিয়েন্ট কীভাবে লিখি, সিগমা আর ইকুয়াল টু 0 to n কে আর ইকুয়াল টু, এখানে একটা n দিয়ে দেবো, এই ভ্যালুটা কী হয় 1 হয়। আর একটা এখানে রেজাল্ট বলি, ইন্টারপোলেশনে আছে এগুলো, কে আর পাওয়ারে n ইকুয়াল টু কী হয়, কে n-r পাওয়ারে n, ঠিক আছে, হয় আর আর ইকুয়াল টু 0, 1, 2 ডট করে এইভাবে এগোবে, ঠিক আছে। আর এগুলো এনের ভ্যালু যত লার্জ হোক একই আমাদের রেজাল্ট দেবে, ঠিক আছে। নেক্সট বলছে 3 নম্বর পয়েন্ট, দ্য কোফিসিয়েন্ট অফ নিউটন কোটস ফর্মুলা, দ্য কোফিসিয়েন্ট অফ নিউটন কোটস ফর্মুলা আর সিমেট্রিক, এটা আমরা জানি। এগুলো আমরা আগেও শিখেছি। তাহলে কোফিসিয়েন্ট অফ নিউটন কোটস ফর্মুলা কী হয়, সিমেট্রিক হয়, মানে আমরা এইভাবে লিখি যে এইচ একটা হয়, H n-r, এগুলো সব ইন্টারপোলেশনে আছে,
ইকুয়াল টু বি মাইনাস এ কে এন মাইনাস আর, এখানেও এন ইকুয়াল টু বি মাইনাস এ কে আর পাওয়ার এন ইকুয়াল টু এইচ আর পাওয়ার এন। তাহলে এই কন্ডিশনের জন্য এগুলোকে আমরা কী বলি, সিমেট্রি। এবার আমরা পড়ব অর্ডার অফ দ্য এরর, অর্ডার অফ দ্য এরর অফ সিম্পসন 1/3 রুল। এক্ষেত্রেও আমাদের যেহেতু এরর থেকে আমরা ডিগ্রি অফ প্রিসিশনটা বার করছি, সেই জন্য এক্ষেত্রেও আমাদের অর্ডার অফ দ্য কি সিম্পসন 1/3 রুলের এরর কী হবে, 3 হবে। অর্ডার অফ এরর আর ডিগ্রি অফ প্রিসিশন একই জিনিস। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অর্ডার অফ দ্য এরর আর সিম্পসন 1/3 রুলের যা হবে ডিগ্রি অফ প্রিসিশনও সেম হবে। এখান থেকে এমসিকিউ এর জন্য কোশ্চেন পাওয়াই মুশকিল। আমি একটা কোশ্চেন এখানে দুটো কোশ্চেন করাবো। কোশ্চেন নাম্বার 1, এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। বলছে ডিডিউস সিম্পসন 1/3 রুল। সিম্পসন 1/3 রুলটা আমাদের এখানে দেখাতে বলছে ফ্রম দ্য এরিয়া underline a প্যারাবোলা। আমরা জানি একটা প্যারাবোলা দিয়ে আমরা এরিয়াটা ফাইন্ড করি। প্যারাবোলা y = ax² প্লাস bx প্লাস c। আর যেটাকে প্যারাবোলিক ফর্মুলাও বলা যায় সিম্পসন 1/3 রুলে। বাউন্ডেড বাই দ্য x অ্যাক্সিস and passing through the points, and কোশ্চেনটা করলে কনসেপ্টটা বাদ, and passing through the points minus h y0 0, y1 and h y2। ঠিক আছে, তাহলে আমরা এরিয়াটা ফাইন্ড করব। সলিউশন, কার্ভটা দিয়েছে এটা, আর এখানে পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, 3টে পয়েন্ট দিয়েছে, আর বাউন্ড করছে কি এক্স অ্যাক্সিস, আর পাস করছে এই পয়েন্টগুলো দিয়ে। বেশ, তাহলে রিকোয়ার্ড এরিয়া বলে আমি একবারে লিখছি। রিকোয়ার্ড এরিয়া কী হবে, মাইনাস এই যে ফার্স্ট পয়েন্ট থেকে আমাদের প্লাস এইচ পর্যন্ত নিতে হবে। এই যে এক্সের এটা রেঞ্জ ওয়াই ডিএক্স। সেম আমরা যেভাবে এরিয়া ফাইন করি সেই একই মেথড এখানে অ্যাপ্লাই হচ্ছে। এবার ওয়াইয়ের ভ্যালুটার কথা এটা এখানে বসিয়ে দেবো। তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে বসালে ইন্টিগ্রেশন করার পর এই যে মাইনাস এইচ টু এইচ, তাহলে ইন্টিগ্রেশন এখানে আমি বসিয়ে একবার ইন্টিগ্রেশনটা করছি। তাহলে এ এক্স স্কোয়ার বেশি লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে, রেঞ্জটা বসিয়ে দেবো। এইচ এটা হবে এ এক্স কিউ বাই 3 প্লাস বি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি এক্স। প্রত্যেকটা টার্মে ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার মাইনাস এইচ টু এইচ, তাহলে ভ্যালুগুলো এখানে পুট করে দেবো। তাহলে পুট করার পর যেটা আসবে সেটা হচ্ছে এইচ বাই 3 2 এইচ স্কোয়ার প্লাস 6c। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা একটা কী পেলাম, এরিয়া পেলাম। এবার আমরা কি করব, নাও এগেন আমরা কি করব, বাই সিম্পসন রুলটা অ্যাপ্লাই করব, বাই সিম্পসন 1/3 রুল। তাহলে 1/3 রুল যদি অ্যাপ্লাই করি তাহলে কী পাবো, আচ্ছা এটা সিম্পসন বলে আইএস দিয়ে লিখছি। তাহলে এইচ বাই 3 ফর্মুলাটা বসিয়ে দেবো, y0 প্লাস ফার্স্ট আর লাস্ট টার্ম। তাহলে এখানে দুটো আছে আমাদের, 3টে পয়েন্ট আছে, দুটো সাব ইন্টারভাল হবে। এই যে একটা দুটো 3টে পয়েন্ট মানে কি নাম্বার অফ সাব ইন্টারভাল দুটো হবে। তাহলে y0 y2 হলো প্লাস 4 ইন্টু আদার্স টার্ম,
ঠিক আছে? তাহলে 4 ইন্টু y1 হয়ে যাবে, আর তো ডাউট নেই। বেশ, তাহলে এবার এটাকে আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে h/3, আচ্ছা y0 জায়গাটা ছবিটা একটু এঁকে বোঝায়। এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এইচটা আমি এদিকে নিচ্ছি, আর মাইনাস এইচ সেম ডিস্টেন্সে থাকবে এদিকে। এবার আমাদের যে কার্ভটা থাকবে, হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তার মানে এরকম যদি একটা কার্ভ হয়, তাহলে এই পর্যন্ত এরিয়া আমাদের ফাইন করতে হবে। ঠিক আছে? এটা ওই জন্য রেঞ্জটা এরকম বসানো হয়েছে, মাইনাস এইচ থেকে এই যে এই রেঞ্জটা। বেশ, এবার h/3 এখানে কী লিখবো, ওয়াই, ওয়াই মানে কী হচ্ছে, এক্স ইকুয়াল টু মাইনাস এইচ, ঠিক আছে, প্লাস 4y, এটা আগে লিখছি, y1 মানে কত, মানে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, প্লাস y2 মানে কী হবে, এক্স ইকুয়াল টু এইচ হবে যখন, ঠিক আছে। এইভাবে আমরা এই পয়েন্টগুলো যদি আমরা ধরি, ঠিক আছে, সেইভাবে আসছে। বেশ, এবার নেক্সট তাহলে কী আছে, h/3 ah স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস এইচ প্লাস c প্লাস 4 ইন্টু c, আরেকটু হবে প্লাস a h স্কোয়ার প্লাস bh প্লাস c। এটা সিম্পলিফাই করলে কী পাবো, আচ্ছা এইগুলো কিন্তু ওই পয়েন্টগুলো বসানোর জন্য এসেছে, ঠিক আছে। এই যে এক্স ইকুয়াল টু মাইনাস এইচ, হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এইচ যদি বসাই, তাহলে আমরা এইচ স্কোয়ার পেয়ে যাবো, এভাবে আমাদের চলে আসছে। তাহলে h/3 কী আসবে, 2a এইচ স্কোয়ার প্লাস 6c, ঠিক আছে। এটা আগেরটা আমি যদি 1 নম্বর দিই, এই যে এরিয়াটা এরকম এসেছিলো, আর এটা আমি 2 নম্বর দিলাম। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারছি, যে ফ্রম 1 and 2, এখানে কী হবে, কোশ্চেন যদি এমসিকিউ হয়, এখানে এই প্যারাবোলা যে কার্ভটা দেবে না, মানে ছোটো দিয়ে দেবে একটা, মানে হয়তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে মেথডটা আমাদের জানতে হবে। বেশ, তাহলে আইএস ফ্রম 1 and 2 মানে সিম্পসন 1/3 রুল কী পাচ্ছি, মাইনাস এইচ টু এইচ ওয়াই অফ এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে আলটিমেট আমাদের কী পাবো, দিস ইমপ্লাইজ মাইনাস এইচ টু এইচ ওয়াই এক্স ডিএক্স ইকুয়াল টু h/3, দুটো সেম হয়ে যাচ্ছে, তার মানে ফর্মুলাটা আমাদের প্রুফ হয়ে গেল, y0 প্লাস y2 প্লাস 4y1, ঠিক আছে। দুটো ভ্যালু 1 আর 2 দুটো সেম এসেছে, ঠিক আছে। তাহলে আমাদের সিম্পসন 1/3 রুলের যে ফর্মুলা, সেটা আমাদের প্রুফ হয়ে গেল। তা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মোটামুটি আরেকটা জায়গায় লিখি আমি এখানে নোটবুকে, বলছে সিম্পসন 1/3 rule, 1/3 rule is exact for polynomial of maximum degree, কী হবে, 3 হবে, ঠিক আছে। এটা প্রমাণ করা যায়, হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে। ম্যাক্সিমাম ডিগ্রি কী হবে, এক্স্যাক্টের জন্য, হ্যাঁ, মানে পলিনোমিয়ালের এক্স্যাক্টের জন্য ম্যাক্সিমাম ডিগ্রি কত হবে, 3 হবে, হ্যাঁ।